চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত। এদিকে সংস্কার প্রশ্নে সরকারের বাধা, রাজনৈতিক দল, নাগরিক কমিটি, থানা, প্রতিনিধি সভায় বক্তারা। জানাবো সাবেক মেয়র আতিকুল ইসলাম 3 দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। গণমাধ্যমের কাছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AJM জাহিদ হোসেন কথা জানান। তিনি বলেন, গত 8ই জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। ওনার সর্বশেষ যে রিপোর্টগুলো তার প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে লন্ডনের আরও 2 জন চিকিৎসক ওনাকে দেখবেন। তিনি আরো বলেন, পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ ওনাকে তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেসার, রিউমেটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যাতে আমরা এটাকে এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক জাহিদ হোসেন বলেন, তারপর ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে ওনার বয়স, ওনার রোগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি গত 5.5 বছর যাবৎ বাংলাদেশে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়ার জন্য যা হয়েছে, বাইরে নিতে না পারার জন্য যা হয়েছে, সেগুলো বিবেচনায় রেখে, ওনার বয়সের কথা বিবেচনায় রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনার অনুসরণ করবে বলে আমরা আশা করি এবং ওনার সেই ধরনের চিন্তা করছেন। তিনি বলেন, সেটা হয়তো আগামী 2-3 দিন পরে, যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বার আছেন ওনারাও এদেশে এবং দেশের বাইরে, তারা এই ব্যাপারে মতামত দেবেন। পরবর্তীতে সেই অনুযায়ী ইনশাআল্লাহ ওনার চিকিৎসা চলবে। অধ্যাপক জাহিদ বলেন, শুধু লন্ডন সহ প্রবাসীরা নয়, বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য, ওনার চিকিৎসার জন্য, ওনার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে নিকট আত্মীয়রা, বিশেষ করে ওনার 2 পুত্রবধূ জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, 3 নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান সবসময় এবং দেশের বাইরে যারা আছেন তারা ওভার টেলিফোন সার্বক্ষণিকভাবে ম্যাডামের খোঁজ খবর নিতে যোগাযোগ রাখছেন। খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক, সাধারণ সম্পাদক কয়সার M আহমেদ সহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সবসময় নিরবিচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। সংস্কার প্রশ্নে সরকারের বাধা, রাজনৈতিক দল, নাগরিক কমিটি, থানা, প্রতিনিধি সভায় বক্তারা। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদে রেখে যাওয়া ব্যবস্থাগুলো সংস্কার করতে সরকারের প্রধান বাধা বিভিন্ন রাজনৈতিক দল। তারা সংস্কার বিষয়ে সরকারকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তাদের চাওয়া শুধু নির্বাচন। তাদের দাবি, 5ই আগস্টের পর দেশব্যাপী মামলা বাণিজ্য হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে শহীদ পরিবার। লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, আমাদের দেশে বহু ধরনের রাজনৈতিক দল রয়েছে। সময়ের প্রয়োজনে ভারতের জাতীয় কংগ্রেস, নিখিল ভারত মুসলিম লীগ, আওয়ামী লীগ ও বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। 24 সালে যারা সুসংগঠিত আন্দোলন করেছে, তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে কেউ বাধা দিতে পারবে না। তিনি বলেন, দেশ যদি রাজনীতির ভিত্তিতে চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল ছাড়া চলে না। অথচ তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিদ্যমান সবগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে। তারা মনে করে তরুণরা যদি দল করে তাহলে আমাদের কি হবে। সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক দল প্রয়োজন। তারা ক্ষমতাসীন দলের জবাবদিহিতা নিশ্চিত করার ভূমিকা রাখবে। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, 2024 সালের 36 জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বুঝতে ব্যর্থ হয়েছিল। শুধু দেশ নয়, বিদেশি সংস্থাগুলো ব্যর্থ হয়েছিল। দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে তা আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যেন নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে। মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে। শোষণ নিপীড়ন বন্ধ করতে হবে। সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সব ধরনের হত্যা, গুম, খুন বন্ধ করতে হবে, কারণ এগুলো বৃদ্ধির কারণে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছিল। তিনি আরো বলেন, আজ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন ঘোষণাপত্র হবে না? অবশ্যই ঘোষণাপত্র হওয়া উচিত। এক প্রশ্নের জবাবে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা শেখ হাসিনা ও তার দোসররা নষ্ট করে দিয়েছে। এই সেক্টরে প্রয়োজন সংস্কার।
সংস্কার। যদি সংস্কার না করা হয় তাহলে আগামীতে আরো খারাপের দিকে যাবে। আশা করি সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। সংস্কার করতে উপদেষ্টারা ভয় পাচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার না করতে বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে প্রেসারে রাখছে। তারা বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। আমরা বলেছিলাম রাষ্ট্রপতির অপসারণ করতে হবে, সংবিধান বাতিল করতে হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে। আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো দ্রুত এই জায়গা থেকে সরে আসবে। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই বিএনপি সহ অনেক দল জাতীয় নাগরিক কমিটিকে বিরোধী দল মনে করছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিজেদের বিরোধী দল মনে করছি না, আমরা নিজেদের কাজ করে যাচ্ছি। আগামী মাসে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। এরপরই বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসবে। আক্তার হোসেন বলেন, এত সময় পার হয়েছে কিন্তু আমরা শহীদের নির্দিষ্ট সংখ্যার তালিকা পাইনি। সরকারের কাছে আমরা অনুরোধ করেছি যেন সঠিক সংখ্যা দ্রুত প্রকাশ করা হয়, আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয় এবং তাদের পুনর্বাসন করা হয়। আশা করি সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ 14, 18 ও 24 সালে জাতীয় নির্বাচন নিজেদের ভোট দিতে পারে নাই। ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ তাদের ভোট রাতেই দিয়েছে। এই আওয়ামী লীগকে এখন অনেকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামীতে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ভোটে অংশগ্রহণ করতে দেবে না। আক্তার হোসেন বলেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের মামলা বাণিজ্য শুরু হয়েছে। এই মামলা বাণিজ্যের মাধ্যমে শহীদ পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। তাই এই মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। সামান্তা শারমিন বলেন, মানুষের অধিকার নষ্ট করেছে আওয়ামী লীগ। তারা ক্ষমতায় থেকে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে। এই আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে দেওয়া হবে না। সাবেক মেয়র আতিকুল ইসলাম 3 দিনের রিমান্ডে। রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গত 16 অক্টোবর সন্ধ্যা 6:30টার দিকে তাকে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ। এরপর একটি হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানির পর তাকে কারাগারে পাঠানো হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সরকার আমলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ এবং দলটির অনেক নেতা আত্মগোপনে যান। তাদের অনেকে দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন ও হচ্ছেন। এখনো পর্যন্ত অর্ধশতাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আতিকুল ইসলামের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। সেগুলো হলো মোহাম্মদ আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটোরিকশা চালক মোহাম্মদ রনি হত্যা মামলা, 7ম শ্রেণীর শিক্ষার্থী রাকিব হত্যা মামলা। সবগুলো মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলায় অভিযোগ রয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। 13 জানুয়ারি আনিসুল হকের দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। গতকাল আদালতে আবেদন মঞ্জুর করেন। আদালতে এ আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এর আগে